ফরিদ ভাই, বাংলাদেশ নিয়ে জাতিসংঘ একটা রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশে আল কায়দার ঘাঁটি আছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল? এমন ঘটনা তো পৃথিবীর বহু দেশেই ঘটে, যে জঙ্গি এইটা সেটা যখন এই ধরনের সিমটম দেখে এবং সেগুলো যখন বাস্তবেও দেখে, তখন এই দেশের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা চলে আসে, স্যাংশন। ফরিদ ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ এই ধরনের একটা ফাঁদে পড়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল, তো পড়েই আছে। তো নিষেধাজ্ঞার ফাঁদে না, নিষেধাজ্ঞা তো অলিখিত নিষেধাজ্ঞা তো চলতেই আছে। এই আদম ব্যাপারী ইউনূস, এনজিওগ্রাম সরকারের ইউনূস এর সরকার এবং 22 মাসের, আর তারেক রহমানের 4 মাসের সরকার, মুশতাকা প্রধানমন্ত্রী, এই 22 মাসে কি 22 টাকা বিনিয়োগ বাংলাদেশে আসছে? এদেশে তো নিষেধাজ্ঞা চলতেই আছে, নিষেধাজ্ঞা কোথায় নাই? তার মধ্যে এটা হবে গোদের উপরে বিস্ফোরা, মানে বোঝার উপরে শাকের আটি। যখন জাতিসংঘ রিপোর্ট দেয় যে এই আপনি যেটা বললেন যে এখানে ঘাঁটি তারা নেটওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক কখন করে? যখন কোনো মানুষজন ঘাঁটি করেছে বলেই তো আপনি নেটওয়ার্ক করেছে। নেটওয়ার্ক তো এমনি হয় না, মানে এখানে সেই পরিস্থিতি পরিবেশ আগেই তো, এটা তো আমরা আগে বলেছি যে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদে ছেয়ে গেছে, বাংলাদেশ মুসলিম মৌলবাদে ছেয়ে গেছে, বাংলাদেশে যে আপনার ব্যাঙের ছাতার মতো গিজ গিজ করা মাদ্রাসা তো এমনি বানায় নাই যারা করেছে। আপনি দেখেন তো যে ঢাকার যাত্রাবাড়ির দিকে তাকান, গাজীপুরের দিকে তাকান, সাভারের দিকে তাকান, আগে শুধু গ্রামের ওই অজপাড়া গ্রামে মাদ্রাসা হইতো। ঢাকা শহরের ভিতরে দেখেন পরিকল্পিত ভাবে, এগুলো তো পরিকল্পিত ভাবে করা হয়েছে মাদ্রাসা। আপনি দেখেন যাত্রাবাড়ি, এদিকে দেখেন গাজীপুর, সাভার। এরা কখনো বিএনপির ছত্র ছায়া, কখনো আওয়ামী লীগের ছত্র ছায়া, কখনো জাতীয় পার্টির ছত্র ছায়া, কখনো সাধারণ মানুষের টাকা পয়সা তো আছেই, ছত্র ছায়া তারা এগুলো করতেছে। পাশাপাশি তাদের দেশি বিদেশি ফান্ড, আপনি দেখেন সকালবেলা তারা জমি কিনে, বিকেল বেলা ফাউন্ডেশন দেয়, পরের দিন সকালে একতলা হয়ে যায়। এটা এমনি হয়? বাংলাদেশ মানুষ এত ধনী হয়ে গেছে না। এটা আল কায়দার নেটওয়ার্ক বলেন, আর হিজবুত তাহরিরের নেটওয়ার্ক বলেন, আর আপনি মধ্যপ্রাচ্যের হিজবুল্লাহ আনেন, বা যে কোনো জঙ্গি সংগঠন আনেন, বা পাকিস্তানের জৈশে মোহাম্মদের, সব আছে। পাকিস্তানের জৈশে মোহাম্মদের রাইট হ্যান্ড বাংলাদেশে এসে ওয়াজ করে যায়। তো এই দেশে যখন আমরা এটা বললাম, আমাদের সাথে হাসাহাসি করলো। এই ইউনূসের আমলে বাংলাদেশে জয়শে মোহাম্মদের রাইট হ্যান্ড, আরে ভাই আমাদের জামালপুর শৈশবের দিকে ওয়াজ করছে, তার সাথে বহু লোক ছবি উঠাইছে। আমরা এটা সমালোচনা করলাম বললে আমাদের বললো আমরা নাকি ইসলামোফোবিক, আমরা নাকি ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। এখন এই যে আল কায়দার নেটওয়ার্ক আছে, এটা বলাতে শুধু কি নিষেধাজ্ঞা দিবে মনে করছেন? এই দেশের মানুষ তো বিদেশে যাইতে পারবে না, এই দেশের ছাত্ররা ভিসা পাবে না, এই দেশের প্রবাসী শ্রমিকেরা ভিসা পাবে না, এমনকি মিডল ইস্টও পাবে না এই খবরের কারণে। এটা তো আপনি বলতে পারবেন না এটা আওয়ামী লীগের নিউজ, এটা তো বলতে পারবেন না ভারতের নিউজ। এতক্ষণ যদি এটা ভারত থেকে নিউজ হইতো বা আওয়ামী লীগের নেতা বলতো, এই যে জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক উপদেষ্টা সরকারের, তিনি বলেছেন শুধু যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, হাইরে সমালোচনা। এখন কি এটা তার থেকে বিপজ্জনক না যে বাংলাদেশে আল কায়দা নেটওয়ার্ক আছে? এটা কি তার চেয়ে বেশি বিপজ্জনক না? নিঃসন্দেহে বিনিয়োগ এই দেশে, আপনি যেটা বলছেন নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাতে কবলে তো পড়বেই, কোনো সন্দেহ নেই। অলরেডি 2024-এর 5ই আগস্টের পরে থেকে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ করছে, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, তারা তো মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে নিষিদ্ধ করে দিয়েছে, 72 সংবিধান নিষিদ্ধ করে দিয়েছে, মুক্তিযুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছে। আদতে এই নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশকে তারা নিষিদ্ধ করে ফেলেছে। এটার জন্য তো নতুন করে তাদের নিষেধাজ্ঞা দিতে হবে না, তারা নিজেরাই নিজেদের নিষিদ্ধতা ডেকে আনছে। 2024-এর জুলাই সন্ত্রাসে এই দেশের মোল্লা মিলিটারির মধ্যে একটা জঙ্গি আর মোল্লা মিলিটারিদের যে একটা কানেকশন, ইন্টার কানেকশন আছে, সেটা তো আমরা দেখে ফেলেছি। এই সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতাই তো মোল্লারা 2024-এর জুলাই সন্ত্রাস ঘটিয়ে সফল হলো। তারা আন্তর্জাতিক সম্পর্ক তো রয়েছে, সেটা আলাদা কথা। তো এটা তো নিষেধাজ্ঞা তো অবশ্যই দিবে। জাতিসংঘ একটা কথা বলেছে, আপনি সেটাকে, ইউরোপীয় ইউনিয়ন তো জীবন ওই দেশ আর বিনিয়োগ করবে না, কোন দিনই আর বিনিয়োগ করবে না এই দেশে যতক্ষণ এই ঝুঁকি থাকবে। কোথায় আমেরিকা বিনিয়োগ করবে না? আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বাদ দেন, বাংলাদেশের যারা বিএনপির ধনী মানুষ আছে 10 টাকা বিনিয়োগ করতে শুনেছেন? ইভেন জামাত, যে জামাত মনে করতেছে তারা এখন বাংলাদেশ ব্যস্ত বানায় ফেলছে 2024 পরে, এটা জামাত যারা পেয়ারা পাকিস্তানি, তাদের জন্য তো এখন পুরা বেহেস্তের সময় চলতেছে।
বেহেশতি মোডে আছে। তো তারা কি 10 টাকা বিনিয়োগ করেছে শুনেছেন? কারণ তারাও জানে বাংলাদেশের অবস্থা খারাপ। তার উপরে গোদের উপরে বিস্ফোরা এই আল কায়েদা নেটওয়ার্ক বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি তো এখন এটা রক্ষা করতে পারবেন না এই দেশে। এবং এটা আমরা ডেকে এনেছি, এই বাংলাদেশের মানুষের জজবা বেশি। যখন কালেমার পতাকা উড়ানোর নামে ফাত্রামি করলো, আমরা যখন এটা সমালোচনা করলাম, আমাদের নাস্তিক, মুরতাদ, কাফের, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলামোফোবিক, তারপর ভারতের দালাল, রয়ের দালাল, ইহুদির দালাল, কত কথা, হিন্দুর দালাল, শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্টের দালাল, কত কথা বললো। ফাত্রামি ছড়াই ফেলছে না এখন। আমরা তখনই সতর্ক করেছিলাম যে এই যে কালামের পতাকা উড়াচ্ছে, একদিন আর খেসারত দিতে হবে। কয় মাস, 2 মাস হয়নি, খেসারত আমাদের দিতে হচ্ছে। তো বাংলাদেশ তো আসলেই আল কায়েদার নেটওয়ার্ক আসলেই আছে। এই দেশে তো হিজবুত তাহরিরের নেটওয়ার্ক আছে, যেই দেশের সেনা বাহিনী সরাসরি এই দেশের জঙ্গিবাদকে সমর্থন দেয়। এখানে তো থাকবেই, থাকবে না কেন? শুধু এখানে শেষ হবে না তো, এই বাংলাদেশটাকে যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে যায়, তখনই বলেছিলাম যে এই যুদ্ধটা বাংলাদেশের দিকে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমরা জানতাম না। এই বাংলাদেশটাকে, এই বাংলাদেশের মুসলমানদের, এই মাদ্রাসাদের বাংলাদেশের একটা গৃহযুদ্ধে ব্যবহার করবেই। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি একটা তৈরি হয়ে আছে আগে থেকেই। আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কারা আমরা জানি, এই ইসলামী জঙ্গিবাদ মাদ্রাসায় পয়দা হয় যারা। এখন তো ঢাকা বিশ্ব, আপনার মাদ্রাসার কথা কেন বলবো আমি শুধু, এখন তো বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো এক একটা বড় বড়, তার সাথে মাদ্রাসার সাথে মোর ক্যাথলিক দেন দা পোপ, পোপের সাথে বড় ক্যাথলিক হয়ে গেছে এই দেশের মাদ্রাসা। এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো তো এখন মাদ্রাসার সাথে ভয়ঙ্কর হয়ে গেছে। এই দেশে প্রাইভেট মাদ্রাসায় এখন আল কায়েদা, জঙ্গিবাদ, হিজবুত তাহরির, তারপর হিজবুল্লাহ, ঘামাস এগুলোর ঘাঁটি আছে। মানুষ বুঝে ফেলেছে, আন্তর্জাতিক বিশ্ব বুঝে ফেলেছে যে বাংলাদেশে। ফরিদ ভাই, এই জাতিসংঘের যে রিপোর্ট, দিল্লির লাল কেল্লায় হামলা করেছিল, মানে দিল্লির লাল কেল্লায় হামলার সাথে এদের সম্পৃক্ততা আছে AQIS। জাতিসংঘের এই যে রিপোর্টকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলার সুযোগ নিতে পারে এমন মন্তব্য করছেন কেউ কেউ। আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজনের আলোচনা দেখেছি। প্রশ্ন হলো, এই মন্তব্যের যৌক্তিকতা কতখানি? ভারত যদি পাকিস্তান হইতো, বার্মা হইতো, তাহলে এতক্ষণ আর জিজ্ঞেস করতে হইতো না, রিপোর্ট ছাড়াই হামলা করতো। যেভাবে ভারতকে খোঁচায়, খামচায়, ভারতের যেভাবে চুলকায়, ভারত যদি বার্মা বা পাকিস্তানের মতো বুদ্ধিশুদ্ধি থাকতো, তাহলে এতদিন আক্রমণ করে বসতো, এই রিপোর্ট লাগতো না, রিপোর্ট ছাড়াই করতো। কিন্তু ভারত আরেকটা কারণে বাংলাদেশ আক্রমণ করবে না, একটা হলো এই বাংলাদেশ পয়দাতে তারা সহযোগিতা করেছে, তাই হামলা করবে না। তার চেয়ে বড় কারণ হলো ভারতের ভেতরে ভারত বিরোধী অনেক মানুষ আছে, বামপন্থীরা আছে, মুসলমানেরা আছে। যখনই বাংলাদেশে আক্রমণ করবে ভারত, এই ভারতের মুসলমান এবং এই ভারতের বামপন্থীরা ওই বিজেপি সরকারকে পতন ঘটাবে, সেই জন্য হামলা করবে না, এখানে ইচ্ছা থাকলেও করবে না। এরা 71 সালে কিন্তু ভারতের মুসলমানরা মিছিল করে নাই। 71 সালে বামদের কিন্তু এরকম নড়াচড়া করতে দেখেন নাই। আপনি দেখেন না অপারেশন সিন্দুরে যখন পাকিস্তানে হামলা করলো, প্রথমে বললো এটা কোনো হামলা হয় নাই, তারপরে বললো কেন সেখানে হামলা করলো, কেন পাকিস্তানের জিজ্ঞেস করলে হামলা করলো না, এটা ভারতের কমিউনিস্ট হিন্দুরা বলেছে, আমরা দেখেছি। এমনকি ভারতের মুসলমানেরা আপনারা দেখেছেন যে 600 কোটি টাকা কিন্তু ইরানের জন্য চাঁদা তুলেছিল। তারা কিন্তু বলেছে যে তাদের আবার হচ্ছে ইরানের খোমেনি, ভারতের সাথে তাদের সম্পর্ক নাই। এমনকি বলে নাই যে কংগ্রেস, তারা আবার বলে নাই ওই ফাত্রা কমিউনিস্টদের, সিংকু বামদেরও বলে নাই তাদের আবার, বিজেপিকে তো বলবেই না, কারণ বিজেপিকে তো তারা তাদের, এমনকি ভারতকেও বলে তাদের ভূমি মনে করে না, তাদের আবার শিয়া মুসলমানরা মনে করে ভারত তাদের আবার হচ্ছে ইরান এবং ইরানের শাসকেরা, তারা প্রকাশ্যে বলেছে সেটা তাদের আবার। কিন্তু এরা কিন্তু কোনোদিন বাংলাদেশের 71 সালে যখন মুক্তিযুদ্ধের সময় যে হামলা করলো, আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো, তখন কিন্তু এরা কেউ আমাদের পক্ষে ছিল না, থাকবেও না। তো এই ভারতে এই মুহূর্তে ভারত চাইলেও বাংলাদেশকে হামলা করতে পারবে না, এটা আমি একমত না। মানে একদিকে করবে না, আমার ধারণা করবে না। কি কারণ? 1 নম্বর হলো সে নতুন করে শত্রু পয়দা করতে চায় না, তাহলে এতদিন করে ফেলতো। যেভাবে খুঁচাইছে ভারতের, যেভাবে উস্কানি দিয়েছে, যেভাবে হেয় করে ভারতকে কথা বলেছে, একটা মরা মানুষ হলেও এতদিন একটা প্রতিবাদ করার কথা, কিন্তু ভারত কিছুই বলে নাই, ভারত চুপ করে আছে। কারণ ভারত জানে তার আভ্যন্তরীণ যে শত্রু আছে। আমি নিশ্চিত বাংলাদেশে যদি কোনোদিন ভারত হামলা করে, বাংলাদেশ বঙ্গোপসাগরে তারা অবস্থান নিয়েছে, আগের সাথে শক্তিশালী শক্তি বৃদ্ধি করেছে। তারা ওই চিকেন নেকের আশেপাশে সামরিক ঘাঁটি করেছে, বিমান ঘাঁটি করেছে, বা আরো করতেছে, কোনো সন্দেহ নাই। এটা তারা বাংলাদেশের জন্য করে না, এটা চীনের কে ঠেকানোর জন্য ওগুলো করেছে, বাংলাদেশের কে ঠেকানোর জন্য নয়। বাংলাদেশের বিরুদ্ধে তারা অফিসিয়ালি কোনো অ্যাকশন নেয় নাই এবং নেবে না, কারণ তারা
অপেক্ষা করতেছে। আপনি যেটা বললেন সম্ভাবনা, সেটা সম্ভাবনা আরো পরে, এটা হলো তাদের লাস্ট অপশন। অর্থাৎ বাংলাদেশে তারা সামরিক অভিযান চালাবে, এটা হচ্ছে ভারতের সর্বশেষ অপশন। এটা তারা এখনই করবে না, কারণ তারা জানে যে বাংলাদেশের সাথে যদি যেতে হয় সেটা তাকে সর্বশেষ অপশন হিসেবে রেখেছে। তারা ভিন্ন ভিন্ন পদক্ষেপ, তারা বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণে যাবে না। বাংলাদেশে যদি এখন তারা হামলা করে, তাহলে সেটা ভারতের জন্য বুমেরাং হবে, এটাও ভারত জানে। জানে বলেই তো হামলা করে না, নাহলে যেভাবে ভারতকে উস্কাইছে, আরে ভাই বললাম তো, একটা মরা মানুষেরও এগুলো বলেছে তারা, যে তারা তারা ঠিক সুস্থ থাকতে পারবে না, হামলা করে দেয়। বললামই তো, এটা যদি ভারত, যদি পাকিস্তান বা বার্মার মতো মগজ থাকতো, এতক্ষণ তো বাংলাদেশ টুকরা টুকরা করে ফেলতো। কিন্তু ভারত সেদিকে যাচ্ছে না এবং যাবে না। তারা সামরিক অগ্রাসনটা বা সামরিক আক্রমণটা সর্বশেষ অপশন হিসেবে রাখবে। তাহলে তার অপশন আছে, আরে ভাই কালকে যদি বাংলাদেশে তেল দেওয়া বন্ধ করে দেয়, জ্বালানি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে 3 মাসের মধ্যেই। পরশুদিন যদি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে। ভারত ঝুঁকি নিবে কেন? যুদ্ধ করা তো ভারতের জন্য ঝুঁকি। আমিও প্রথমে ভেবেছি ভারত কেন যুদ্ধে আসে না, এই করে না সেই করে না, পরে দেখেছি ভারত এটা লাস্ট অপশন হিসেবে রেখেছে। এটা আমার ধারণা। তারা দেখলো যে আর তো তাদের ABCD অপশন রয়েছে। বাংলাদেশে জ্বালানি বন্ধ করে দিতে পারে, বাংলাদেশের সাথে বর্ডার সিল করে দিতে পারে। বাংলাদেশের বর্ডার সিল করে দিলে তো সুরাকার বাড়ি না, 1 কোটি লোক বাংলাদেশে না খায় থাকবে, তো এদের তখন এগুলো বাংলাদেশে প্রভাব পড়বে না। এমনি তো বাংলাদেশে ফরিদ ভাই, তার মানে ভারত যেটা বলছেন যে সামরিক কোন ধরনের আগ্রাসনের সম্ভাবনা খুবই কম, তার মানে আমরা কিছুটা ঝুঁকিমুক্ত এদিক থেকে। আর যে অর্থনীতির কথা বললেন, যে বাংলাদেশের জ্বালানি সহ নানা দিক যেসব কানেক্টিভিটি আছে সেগুলো বিচ্ছিন্ন করে দিয়ে, তার মানে একটা বাণিজ্য যুদ্ধ বা এই ধরনের একটা কি বলে এটাকে, যেটা আপনার চ্যানেলে বলার কারণে, ওইটা মনে তো আছে, আপনার চ্যানেল গাইব করে দেওয়া হয়েছিল, আপনার তো মনে আছে। ওই প্রথম দিনে আপনার চ্যানেলে সম্ভবত এটা আমার প্রথম বক্তব্য ছিল, আমি তো বলেছি যে ফুড চেইনটা কেটে দিবে, যেটা কেউ কেউ সেটা কাট করে পরে ভারতীয় একটা ইউটিউব চ্যানেল, প্রখ্যাত ইউটিউব চ্যানেলে, সেটা আপনি জানেন, গুহদার চ্যানেলে সেটা প্রচার করেছিল বলে আমরা জানলাম, তো আমাদের ভিডিও গাইব করে দেওয়া হয়েছে, আপনার কাছে নাই, আমার কাছেও নাই। সেখানে আমি বলেছি যে জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। ফুড চেইনটা কেটে দিলে এই দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে। বাংলাদেশে কালকে আমি বলেছি ফুড চেইন কাটতে হবে না, ভারত, মানে আপনি তখন বলেছিলেন যে ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে, অনেকটা ধ্বংস করে দিবে। কথাটা এরকমই ছিল। তাদের কাছে এমন এমন উইপন আছে, যুদ্ধ করা লাগবে না, তারা এমনিতেই বাংলাদেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব ফেলতে পারবে, যাতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যদি শত্রুতাপূর্ণ আচরণ করে বা ওই ধরনের চিন্তা তারা করে, যদিও আমরা আশা করি না, আমরা চাই যে আমরা আমাদের সকল প্রতি, আমি এমনকি মিয়ানমারের সাথেও আমাদের সুসম্পর্ক, ভালো থাকবো আমরাও, আমরা বন্ধুত্বপূর্ণ